হ্যালো বন্ধুরা, মিস্ট্রি পেজেসের আজকের আয়োজনে আপনারা শুনছেন রহস্যের সম্রাজ্ঞী আগাথা ক্রিস্টির লেখা 1-2 বাকল মাই শু এর তৃতীয় পর্ব। আপনি যদি বিগত পর্বগুলো শুনে না থাকেন তবে চ্যানেলের প্লেলিস্ট থেকে বিগত পর্বগুলো শুনে তারপর এই পর্বটি শুনুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। অধ্যায় 2, 3-4 শাট দ্য ডোর। দৃশ্যপট ক। বেলা 2:45টার সময় টেলিফোন বেজে উঠল। দুপুরের খাবারের পর পোয়ারো আরাম কেদারাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। ফোন বাজার পরেও উঠলেন না তিনি। তার বহুদিনের বিশ্বাসী চাকর জর্জ এসে ফোন তুলল। চিফ ইন্সপেক্টর জ্যাপ আপনাকে চাইছেন স্যার। পোয়ারো উঠে দাঁড়িয়ে ফোন হাতে নিলেন। কি খবর জ্যাপ? হেরকুল পোয়ারো বলছেন? বলছি। কুশল বিনিময়ের ধার দিয়েও গেলেন না ইন্সপেক্টর জ্যাপ। মসিয়ে পোয়ারো, আপনি কি আজ সকালে দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলেন? পোয়ারো বিড়বিড় করে বললেন, স্কটল্যান্ড ইয়ার্ড দেখেই অন্তর্যামী হয়ে গেছে। আমি দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম সেই খবরও তাদের অজানা নেই। মুখে বললেন, হ্যাঁ, গিয়েছিলাম। আপনি যার কাছে গিয়েছিলেন সেই ডাক্তারের নাম কি হেনরি মরলি? ঠিকানা 58 কুইন শার্লট স্ট্রিট। হ্যাঁ। পোয়ারোর গলার স্বর পাল্টে গেল। এত কথা কেন জিজ্ঞেস করছো? এমনিতেই গিয়েছিলেন না কোনো কাজে? এমনি যাব কেন? ডাক্তারের কাছে কি মানুষ শুধু শুধু যায়? দাঁত দেখাতে গিয়েছিলাম, 3টে দাঁত ফিলিংও করিয়েছি। আর কিছু জানতে চাও? ভদ্রলোকের আচরণ কেমন ছিল? স্বাভাবিক নাকি অস্বাভাবিক? স্বাভাবিক। কিন্তু তুমি আমাকে এত প্রশ্ন করছো কেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় ইন্সপেক্টর জ্যাপের গলা কঠিন শোনালো। কারণ আপনি বেরিয়ে আসার কিছুক্ষণ পরেই তিনি পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। কি বলছো? খবরটা শুনে বিস্মিত হলেন মনে হচ্ছে। আমি শুধু বিস্মিত না, আমি খুবই বিস্মিত। ব্যাপারটা ভালো লাগছে না আমার। আপনার সাথে কথা বলা দরকার। আপনি কি আসতে পারেন এখানে? তুমি কোথায় এখন? কুইন শার্লট স্ট্রিট। এক্ষুনি আসছি। দৃশ্যপট খ। পোয়ারো পৌঁছাতেই দরজা খুলে দিল একজন পুলিশ কনস্টেবল। বিনীত গলায় বলল, মসিয়ে পোয়ারো, জি। চিফ ইন্সপেক্টর উপরে আছেন 3তলাতে। আপনি ইন্সপেক্টর সাহেব কোথায় আছেন তা আমি জানি। আজ সকালে এখানে এসেছিলাম। ঘরে 3জন মানুষ, তাদের একজন জ্যাপ। পোয়ারো প্রবেশ করতেই তাকালেন তিনি। এসেছেন দেখে খুশি হলাম মসিয়ে পোয়ারো। এখনই লাশটা বের করে নিয়ে যাচ্ছিলাম। দেখতে চান? ক্যামেরা দিয়ে লাশের ছবি তুলছিল একজন। সে উঠে দাঁড়ালো। ফায়ারপ্লেসের কাছে পড়ে আছে লাশটা। সেদিকে এগিয়ে গেলেন পোয়ারো। সকালে যেরকম দেখে গিয়েছিলেন তিনি, ঠিক সেরকমই আছেন মিস্টার মুরলি। শুধু তার কপালের ডান পাশে একটা কালো গোল ফোঁটো। লাশের ডান হাতের কাছে একটা ছোট পিস্তল পড়ে আছে। পোয়ারো তার মাথা ঝাঁকালেন। জ্যাপ বললেন, ঠিক আছে, নিয়ে যাও এবার। মিস্টার মুরলির লাশ নিয়ে বেরিয়ে গেল অন্যরা। ঘরে থাকলেন পোয়ারো আর জ্যাপ। মিস্টার মুরলির দৈনন্দিন কার্যসূচি, আঙুলের ছাপ সবকিছুই খতিয়ে দেখা হয়েছে। তোমার কি মনে হয়? আমার মনে হচ্ছে আত্মহত্যা। তিনি নিজেই নিজের কপালে গুলি করে আত্মহত্যা করেছেন।
কারণ পিস্তলে শুধু তারই আঙুলের ছাপ পাওয়া গেছে। কিন্তু কেন যেন সন্তুষ্ট হতে পারছি না, মনের মধ্যে খচখচ করছে। কেন সন্তুষ্ট হতে পারছো না? প্রথম কথা হলো, মিস্টার মল্লিক কেন আত্মহত্যা করবেন? তার স্বাস্থ্য ভালো ছিল, ভালো টাকাও রোজগার করছিলেন, কোনো দুশ্চিন্তাও ছিল না নারী ঘটিত কোনো ব্যাপার স্যাপারও। অন্ততপক্ষে যদ্দূর জানতে পেরেছি ছিল না। বিষণ্ণতা অথবা খিটখিটে মেজাজও না। এই কারণেই আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম আমি। আজ সকালেই আপনি তাকে দেখেছিলেন। আত্মহত্যা করতে পারেন এমন কোনো লক্ষণ খেয়াল করেছেন কিনা? কিচ্ছু না, একেবারেই কিচ্ছু না। কিভাবে বোঝায় ব্যাপারটা? একদম একদম স্বাভাবিক ছিলেন তিনি। সেক্ষেত্রে তো ব্যাপারটা আরও ঘোলাটে হয়ে যাচ্ছে। আত্মহত্যা যদি করবেনই, তাহলে সেটা কাজের একদম মাঝখানে কেন? কেন তিনি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন না? সন্ধ্যায় বাড়ি ফিরে আত্মহত্যা করাটাই তো স্বাভাবিক হতো, তাই না? পোয়ারো মাথা ঝাঁকালেন। তিনি জ্যাপের সাথে একমত। ঘটনাটা ঘটেছে কখন? বলা যাচ্ছে না। গুলির শব্দ কেউ শুনেছে বলেও মনে হয় না। দেখেছেন তো, এই ঘরে ঢোকার জন্য দুটো দরজা পার হতে হয়। আর বাইরে গাড়ি ঘোড়ার যে আওয়াজ, তাতে গুলির ভোঁতা শব্দ বাইরে থেকে কারো শুনতে পাওয়ার কথাও না। তাহলে ব্যাপারটা জানা গেল কখন? প্রায় 1:30টার দিকে। আলফ্রেড ব্রিক্স নামের ভৃত্য ছেলেটা লাশ খুঁজে পায়। বোকাশোকা ধরনের ছেলে। সম্ভবত মিস্টার মুরলির 12:30টার রুগী দেরি দেখে রেগে গিয়েছিল। 1:10-এর দিকে আলফ্রেড এসে চেম্বারের দরজায় নক করে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে ফিরে যায়। ভিতরে ঢোকার সাহস হয়নি তার। আগেও কয়েকবার ভুল করে বকা খেয়েছিল সে। যাই হোক, সে নিচে ফিরে যাওয়ার 5 মিনিট পরে 1:15 এক ভদ্রমহিলা মিস্টার মুরলিকে না দেখিয়েই বের হয়ে যান। তাকে খুব একটা দোষ দিতে পারছি না আমি, কারণ প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করেও ডাক্তার দেখানো না গেলে মেজাজ খারাপ হওয়ারই কথা। আর তাছাড়া দুপুরের খাবার খাওয়ার সময়ও হয়ে গিয়েছিল। মহিলার নাম কি? জ্যাপ হাসার চেষ্টা করলেন। বললেন, আলফ্রেডের কথা অনুযায়ী তার নাম মিস শার্টি, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক থেকে জানতে পারলাম তার নাম মিস কার্বি। রোগী দেখার পদ্ধতিটা কি ছিল মিস্টার মুরলির? রোগী দেখার জন্য প্রস্তুত হলে একটা ঘন্টা বাজাতেন মিস্টার মুরলি। ঘন্টার শব্দ শুনে আলফ্রেড রোগীকে উপরে নিয়ে আসতো। মিস্টার মুরলি শেষ কখন ঘন্টা বাজিয়েছিলেন? 12:05-এ। তারপরেই আলফ্রেড রোগীকে নিয়ে আসে। অ্যাপয়েন্টমেন্টের তালিকা থেকে জানা গেছে যে রোগীর নাম ছিল মিস্টার অ্যাম্বিরিউটিস। স্যাভয় হোটেলে আছেন। পোয়ারোর মুখে মুচকি হাসি দেখা গেল। আলফ্রেড মিস কার্বিকে মিস শার্টি বানিয়ে দিল। এই মিস্টার অ্যাম্বিরিউটিসকে সে কি বলে ডাকবে? হেসে ফেললেন জ্যাপো। বললেন, আমি জিজ্ঞেস করেছিলাম ওকে। ভাঙা ভাঙা গলায় কি যে বলল কিছুই বুঝতে পারলাম না। আপনি কি জিজ্ঞাসা করবেন? ডাকবো ওকে? না, দরকার নেই। অকারণে মানুষকে নিয়ে হাসাহাসির অর্থ হয় না কোনো। যাই হোক, এই মিস্টার অ্যাম্বিরিউটিস চেম্বার থেকে বেরিয়েছিলেন কখন? আলফ্রেড তাকে বাইরে এগিয়ে দেয়নি। অনেক রুগী ডাক্তার দেখানোর পরে লিফটে না নেমে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। পোয়ারো মাথা ঝাঁকালেন। আমি স্যাভয় হোটেলে ফোন করেছিলাম। মিস্টার অ্যাম্বিরিউটিসের সাথে আমার কথা হয়েছে। স্পষ্টবাদী লোক বলেই মনে হলো তাকে। বললেন চেম্বার থেকে বের হয়ে ঘড়ি দেখেছেন তিনি। তখন ঘড়িতে সময় ছিল 12:25। গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেয়েছো? না না, তিনিও বললেন যে মিস্টার মুরলি একদম স্বাভাবিক ছিলেন। কোনো অস্বাভাবিকত্ব চোখে পড়েনি তার। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা 12:05 থেকে 12:20 অথবা 12:20 থেকে 1:30টার মধ্যেই কিছু একটা ঘটেছে। তাই যদি হয়, তাহলে 12:05 থেকে 12:20-এর মধ্যে ঘটার সম্ভাবনাই সবচেয়ে বেশি। হ্যাঁ, না হলে পরের রুগীর জন্য ঘন্টা বাজাতেন মিস্টার মুরলি। সরকারি ডাক্তারও এই কথাই বললেন। তিনি মিস্টার মুরলির দেহটা পরীক্ষা করেন 2:22-এ। আত্মহত্যার সময়টা একদম সঠিকভাবে বলতে পারেননি,
তবে এটা নিশ্চিতভাবে বলেছেন যে মিস্টার মোরলি মারা গেছেন দুপুর 1টার আগে। পোয়ারো চিন্তিত কণ্ঠে বললেন, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? 12টা 25 পর্যন্ত মিস্টার মোরলি একদম সুস্থ স্বাভাবিক একজন মানুষ ছিলেন। তাহলে 12টা 25 থেকে দুপুর 1টা, এই 35 মিনিটে এমন কি ঘটলো যে তিনি নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করলেন? ব্যাপারটা অত্যন্ত হাস্যকর। শব্দটা এক্ষেত্রে হাস্যকর হবে না হে, বলতে পারো ব্যাপারটা অত্যন্ত অদ্ভুত। আমি জানি শব্দটা হাস্যকর হবে না, কিন্তু এই মুহূর্তে এই শব্দটা ছাড়া আমার মাথায় আর কিছু আসছে না। যে পিস্তল দিয়ে তিনি আত্মহত্যা করেছেন সেটা কি মিস্টার মোরলির নিজের পিস্তল? না, তার নিজস্ব কোনো পিস্তল ছিল না। তার বোনের কথা অনুযায়ী তাদের বাড়িতে এই ধরনের কোনো জিনিসও ছিল না কখনো। স্বাভাবিক, অধিকাংশ বাড়িতে আগ্নেয়াস্ত্র থাকে না। তবে একটা ব্যাপার হতে পারে যে মনস্থির করার পরে তিনি পিস্তল কিনে এনে আত্মহত্যা করেছেন। যাই হোক না কেন, জানা যাবে ব্যাপারটা। আর কোনো কিছু নিয়ে তুমি চিন্তিত? জ্যাব নিজের নাক ডললেন, তারপর বললেন, মিস্টার মোরলির লাশ যেভাবে পড়েছিল সেটা দেখে আমার খটকা লাগছে। না, আমি বলছি না যে মানুষ এভাবে পড়তে পারে না, কিন্তু এখানে কোথায় যেন একটা গড়বড় আছে বলে মনে হচ্ছে। আর তাছাড়া 2-3 জায়গায় এমন কিছু চিহ্ন পেলাম যে কিছু টেনে হিঁচড়ে আনা হয়েছে কার্পেটের উপর দিয়ে। তাহলে তো বলতেই হচ্ছে কিছু একটা গড়বড় আছে। হ্যাঁ, তবে ওই আলফ্রেড ছোড়াটা হয়তো কিছু করে থাকতে পারে। আমার কেন যেন মনে হচ্ছে মনিব মিস্টার মোরলির লাশ পেয়ে আলফ্রেড তাকে নাড়ানোর চেষ্টা করেছিল। পোয়ারো চিন্তিত মুখে ঘরের চারদিকে তাকালেন। প্রবেশ দরজার পাশেই একটা বেসিন, দরজার একদম উল্টো দিকে দেয়ালের সাথে লাগানো একটা ক্যাবিনেট, রোগীর চেয়ার এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ঘরের জানালার কাছাকাছি রাখা। জানালার ঠিক পাশেই ফায়ার প্লেসটা, এখানেই পড়েছিল মিস্টার মোরলির লাশ। ফায়ার প্লেসের পাশে একটা ছোট দরজা দেখা যাচ্ছে। পোয়ারোর দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালেন জ্যাব, তারপর ব্যাখ্যা করার ভঙ্গিতে বললেন, দরজার ওপাশে ছোট একটা অফিস ঘরের মতো আছে। বলে দরজাটা খুলে দিলেন তিনি। জ্যাব যা বলছিলেন তার সাথে খুব একটা অমিল নেই। ছোট একটা ঘর, একটা টেবিল, কয়েকটা চেয়ার, একটা স্পিরিট ল্যাম্প আর চা বানানোর কিছু সরঞ্জাম দেখা যাচ্ছে। আর কোনো দরজা নেই এই ঘরে। তার মানে বের হতে গেলে মিস্টার মোরলির চেম্বার পার হয়ে যেতে হবে। এখানে মিস্টার মুরলির সেক্রেটারি মিস নেভিল বসে কাজ করত। দেখে মনে হচ্ছে আজ আসেনি মেয়েটা। পোয়ারো মাথা চাকালেন, বললেন, হ্যাঁ, মিস্টার মোরলি আমাকে বলেছিলেন আজ সকালে এক আত্মীয়ের অসুস্থতার খবর পেয়ে দেখতে গেছে তাকে। যাই হোক, তাহলে কী দাঁড়াচ্ছে ব্যাপারটা? মিস্টার মোরলি কি আত্মহত্যা করলেন? সেরকমই মনে হচ্ছে, কারণ মিস্টার মুরলি ছিলেন খুব সাদাসিধা নির্বিরোধী গোছের মানুষ। কারো সাথে কোনো শত্রুতা ছিল বলেও শোনা যায়নি। এরকম একজন মানুষকে কেন খুন করতে চাইবে কেউ? আচ্ছা, মাথা চাকালেন পোয়ারো। খুন করার সুযোগ আছে কার কার? প্রায় সবারই। তার বোন ফ্ল্যাট থেকে নিচে নেমে গুলি করতে পারেন, আবার কোনো চাকরও ভিতরে এসে খুন করে বের হয়ে যেতে পারে। তার পার্টনার রাইলি তাকে খুন করতে পারে। আবার ওই গাধা ছেলেটা আলফ্রেড, তারও খুন করার সুযোগ রয়েছে। তার কোনো রোগীও তাকে খুন করতে পারে। এবং মিস্টার মোরলিকে খুন করার জন্য সবচেয়ে ভালো সুযোগ যার আছে তিনি হলেন মিস্টার অ্যাম্বিরুটিস। পোয়ারো আবারও মাথা চাকালেন, কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন? একদম ঠিক, আমাদের মূল প্রশ্নটা এটাই, কেন? মিস্টার অ্যাম্বিরুটিস স্যাভয় হোটেলে আছেন। একজন ধনী গ্রিক কেন একজন নির্বিরোধী দাঁতের ডাক্তারকে খুন করবেন? এখানে এসেই তো আমরা আটকে যাচ্ছি। মোটিভটা কি? পোয়ারো কাঁধ ঝাঁকালেন, বলতেই হচ্ছে ভুল মানুষের মৃত্যু হয়েছে। যেখানে একজন রহস্যময় গ্রিক, একজন ধনী ব্যাংকার এবং একজন বিখ্যাত গোয়েন্দা এসেছিলেন, সেখানে এদের কাউকে গুলি করা হলেই ব্যাপারটা স্বাভাবিক হতো। এমনও হতে পারে যে রহস্যময় গ্রিক হয়তো একজন বিদেশি গুপ্তচর। ধনী ব্যাংকার মারা গেলে বিশেষ কোনো এক মহলের সুবিধা হবে।
আর বিখ্যাত গোয়েন্দা তো অপরাধীদের শত্রু, ঠিক না জ্যাপ? ঠিক। অপরদিকে মিস্টার মর্লির কারো সাথেই কোনো শত্রুতা ছিল না। আমিও সেটাই ভাবছি। আচ্ছা, মিস্টার মর্লির সাথে আপনার কি কি কথা হয়েছিল বলুন তো? পোয়ারো মিস্টার মর্লির সাথে তার সকালের কথোপকথনগুলো বললেন। মিস্টার মর্লি যে রুগীদের নাম এবং চেহারা একবার দেখলে ভুলতেন না, এটাও বললেন। এ কথা শুনে জ্যাপ উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, বেশি কষ্টকল্পনা হয়ে যাচ্ছে। তারপরেও আমার মনে হচ্ছে যে মিস্টার মর্লির কোনো রোগী নিজের চেহারা গোপন করার জন্য তাকে খুন করেছে। মুসিয়ে পোয়ারো, আপনি কি সকালে তার কোনো রোগীকে দেখেছিলেন? আমি অপেক্ষা কক্ষে একজন যুবককে দেখেছিলাম। তার চেহারা ছিল একদম খুনিদের মতো। মানে কি? আসলে আমি যখন এখানে ঢুকলাম তখনকার কথা। খুব নার্ভাস বোধ করছিলাম, সব কিছুই ভয়ঙ্কর লাগছিল। এজন্য লোকটাকেও খুনি বলে মনে হচ্ছিল আমার। সেও হয়তো দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছিল প্রচণ্ড, এজন্যই ওরকম ভয়ানক চেহারা করে থাকতে পারে, এই আর কি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, আমরা আপনার এই তথাকথিত খুনির ব্যাপারেও খোঁজ নেব। আত্মহত্যা হোক বা খুন, আমাদের আসলে সবার ব্যাপারেই খোঁজ নিতে হবে। তবে এই মুহূর্তে মিস মর্লির সাথে কথা বলা দরকার বলে মনে হচ্ছে আমার। মহিলা শক্ত আছেন, শক পেয়েছেন খুব, কিন্তু ভেঙে পড়েননি। চলুন এখন গিয়ে তার সাথে কথা বলা যাক। আজ এই পর্যন্তই। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী পর্বের আপডেটগুলো পেতে পারেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু।